জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বিজন ভট্টাচার্যের অন্যতম একটি নাটক নবান্ন। আজকে আমরা নবান্ন নাটকের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত নাটকের প্রেক্ষাপট, চরিত্র বিশ্লেষণ বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও যদি আমরা ভেঙে বলি কি কি আলোচনা হবে, তাহলে যেমন 1 নম্বরে নবান্ন নাটক থেকে গুরুত্বপূর্ণ সকল তথ্য, 2 নবান্ন নাটকের প্রেক্ষাপট বা মূল আলোচনা, 3 নবান্ন নাটকের সমকালীন বাস্তবতার প্রতিচ্ছবি, 4 নবান্ন নাটকে 1350 সালের যে মহাদুর্ভিক্ষর চিত্র রয়েছে সেগুলো আলোচনা, নবান্ন নাটকের যে প্রধান চরিত্র রয়েছে সেগুলোর মধ্যে প্রধান, কুঞ্জ, হারুদত্ত, কালীধন, আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করব। 6 নম্বর নবান্ন নাটকে শহর ও গ্রামের যে চিত্র রয়েছে সেগুলো আলোচনা হবে। 7 এক কথায় বলা যায় নবান্ন নাটকের গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আলোচনার মূল প্রেক্ষাপটে চলে যাই। নবান্ন বিজন ভট্টাচার্য। প্রথমে আমরা নাট্যকার সম্পর্কে জেনে নিই। বিজন ভট্টাচার্য 17 জুলাই 1906 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 19 জানুয়ারি 1978 সালে। তিনি পেশায় সাংবাদিক ছিলেন, তবে তিনি মূলত নাট্যকার। বিজন ভট্টাচার্যের মোট 3টি নাটক। প্রথম যে নাটকটি রচনা করেন সেটির নাম হচ্ছে আগুন, দ্বিতীয় জবানবন্দি এবং তৃতীয় নাটকটি হচ্ছে নবান্ন। আজকে আমরা নবান্ন নাটক থেকেই মূল আলোচনা করব। এবার আমরা আলোচনা করছি নবান্ন নাটক সম্পর্কে। নবান্ন নাটকটি বিজন ভট্টাচার্যের তৃতীয় নাটক। নাটকটি তিনি 9 দিনে লিখে শেষ করেন। নবান্ন নাটকটি 1943 সালে অরণি নামক পত্রিকায় প্রকাশিত হয় এবং 1944 সালের 24 অক্টোবর শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে অভিনয় হয় এবং 1944 সালের গ্রন্থাকারেও প্রকাশিত হয়। নবান্ন নাটকের প্রেক্ষাপট 1943 সালের মহামন্বন্তর ও কলকাতা শহরের অভিঘাতের প্রেক্ষাপটে রচিত। নাটকটিতে মোট 4টি অঙ্কে এবং 15টি দৃশ্যে বিদ্যমান। যেমন 4টি অঙ্কের মধ্যে প্রথম অঙ্কে রয়েছে 5টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে 5টি দৃশ্য, তৃতীয় অঙ্কে 2টি দৃশ্য এবং চতুর্থ অঙ্কে 3টি দৃশ্য রয়েছে, অর্থাৎ মোট 15টি দৃশ্যে বিদ্যমান। এই নাটকটিতে উৎসর্গ করা হয়েছে আমিনপুর গ্রামকে। নবান্ন নাটকটি এপিক নাট্যধর্ম। নাটকটির প্রথম ও শেষ সংলাপ এই নাটকের প্রধান চরিত্র প্রধান সমাদদারের। নবান্ন নাটকের উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হচ্ছে প্রধান সমাদদার কুঞ্জ, কুঞ্জের ভাই নিরঞ্জন, কুঞ্জের স্ত্রী রাধিকা এবং নিরঞ্জনের স্ত্রী বিনোদিনী। এবার আমরা এই নাটকের মূল কাহিনীতে প্রবেশ করি। বিজন ভট্টাচার্যের বহুল খ্যাত নাটক নবান্ন। নাটকটি 1942 সালের মহাবিপ্লব ও 1943 সালের মহামন্বন্তরের কাহিনীতে ফুটে উঠেছে। অর্থাৎ এই নাটকটিতে 2টি কাহিনীতে বিদ্যমান। এক হচ্ছে 1942 সালের মহাবিপ্লব, 1943 সালের মহামন্বন্তরের যে দুর্ভিক্ষ হয়েছিল সেটির। প্রথমে আমরা 1942 সালের যে কলকাতা অভিঘাতের যে সৃষ্টি হয়েছিল সেটি নিয়ে আলোচনা করি। 1943 সালের কলকাতা শহরে যে অভিঘাতের পটভূমি সৃষ্টি হয়েছিল তা খুবই ভয়াবহ, কিন্তু মন্বন্তর ও রাজনৈতিক আন্দোলন তীব্রতরের
হাত থেকে বাঁচাতে লেখক সাইক্লোনকে কল্পনা করেছেন। 1942 সালের অক্টোবরে বিপ্লবীদের দমন করতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ইউনিট এই অঞ্চলে নেমে পড়ে। ব্যাপক হারে গ্রেপ্তার করা হয়। তদুপরি খবরে প্রকাশ হয় সরকারি সৈন্যরা গ্রামে নারী ধর্ষণ ও লুটপাট শুরু করে। আবার 1942 সালের 16 অক্টোবরের সাইক্লোন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সমগ্র পটভূমি জুড়ে আছড়ে পড়ে। অনেক ক্ষতি হয়। গ্রামের লোক কলকাতায় খাদ্যের সন্ধানে এসে ধন, প্রাণ, ইজ্জত হারায় এবং ভদ্রলোকেরা যে পরিমাণ ফ্যান দেয় তার চেয়ে বেশি তাদের মান নষ্ট করে। ভারতের বড়লাট লর্ড ওয়েলস কলকাতার এমন দৃশ্য পৃথিবীর লোকের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য দুর্ভিক্ষ পীড়িত যারা কলকাতায় এসেছিল তাদেরকে পুলিশের গাড়িতে তুলে গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত সরকারি রিলিফ ক্যাম্পে পাঠাতেন। এমন পটভূমি তুলে এনেছেন লেখক। তারই এক বছর পর দুর্ভিক্ষ দেখা দিল 1943 সালে। 1943 সালের মহান মন্বন্তর শুরু হয়। দেখা দেয় সাইক্লোন। মেদিনীপুরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্যায় সব ভেসে যায়। দেখা দেয় খাদ্য সংকট। ডুমুর, কলাসিদ্ধ, কচুর লতির ঝোল খেয়ে বাঁচে। অভাবের সাথে যুক্ত সব কিছু। বন্যায় সব কিছু ডুবে যাওয়ায় গ্রামের মানুষ অনাহারে ভোগে। তাই গ্রাম ছেড়ে চলে যায় অনেকেই শহরে। গ্রামের মানুষ সব বিক্রি করে শহরে চলে যাবে। নাটকে প্রধান দালাল হারুদত্তের কাছে জমি বিক্রি করে। হারুদত্ত জমি নিয়ে শহরের আড়তদারদের দেয়। হারুদত্ত শুধু শহরের ধনী আড়তদার মহাজনকে জমিই দেয় না, সে গ্রাম থেকে নিরন্ন মানুষের কাছ থেকে যুবতী মেয়েদের কিনে শহরে চালান করে। নাটকে চন্দর বুড়ুর মেয়ে মাতঙ্গিনীকে কিনে নেয় এবং হারুদত্ত শহরে চালান করে দেয় আড়তদার কালীদনের কাছে। কালীদনের মতো আড়তদাররা বিভিন্ন সেবাশ্রমের নামে নারী ব্যবসায় মেতে ওঠে। নাটকে আমিনপুরের প্রধান তার পরিবারের সবাইকে নিয়ে চলে যায় শহরে। গ্রামের সবার একই অবস্থা, নিরন্ন। নাট্যকার আমিনপুর গ্রামের অবস্থার ইঙ্গিত করেছেন। কলকাতা দুর্ভিক্ষ ও মন্বন্তরের শহরে পরিণত হয়। গাছের ছায়ায় মাটির ওপর মৃতদেহ পচে, মুখের ওপর মাছির চাক, কেউ সেদিকে দৃষ্টি দেয় না। এমন লাশ কলকাতার রোডে, ফুটপাতে, স্টেশনের উল্টো দিকে আনাচে কানাচে পড়ে আছে। ক্যামেরা নিয়ে সাংবাদিক বেখেরি মা শিশুর ছবি, হাড় জিরজিরা বৃদ্ধের ছবি তুলে পত্রিকার ব্যবসাকে রমরমে করে তোলে। দুর্ভিক্ষের জ্বরে সারা দেশ কাঁপছে। এমন সময়ও এক কালোবাজারি বাড়িতে হাজার মানুষকে আমন্ত্রণ দিয়ে উৎসবে মেতে উঠেছে। সে বাড়ির গেটের একপাশে ডাস্টবিনের কাছে উচ্ছিষ্ট ফেলে দেওয়া খাবার তুলতে গিয়ে কুঞ্জকে কুকুর কামড়ে রক্ত বের করে দেয়। প্রধান বাতের জন্য চেঁচাই, না, শহরের মানুষ সব বধির, পাষাণ। প্রধানের আকুতি মিনতিতে সে পাষাণ গলে না। শহরে ভিক্ষা মেলে না, 2-4 আনা সারাদিনে হয়তো 1 সের চাল মেলে। পুরো দিনে একবার খাই কোনো রকমে। রান্না করা খাবার ভিক্ষে করতে তাদের লজ্জা লাগে, কারণ তারা সৎ চাষি, ভিখারি তো নয়। তারা জনমজুর পরিণত হয়েছে ভিখারিতে। রাস্তায় একটা ছেলে কয়েকদিন ধরে পড়ে আছে, অনাহারে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। রাতে খেকশেয়াল এসে পায়ের পাতা খেয়ে গেছে, কেউ তাকে সরায়নি। পরের রাতে খেকশেয়াল হানা দিয়ে তার পা, হাত, নাড়ি বুড়ি সব খেয়ে চলে যায়। এমন মৃত্যুর লাইন লেগে আছে দোকানের সামনে, ফুটপাতে, স্টেশনে, বস্তির নরবরে ঘরে। নাটকটিতে আমরা অসংখ্য চরিত্র লক্ষ্য করি, তবে সামান্য কটি চরিত্র বাদে বাকি চরিত্রগুলো একবার মাত্র দেখা দিয়ে নাটকের গতিধারাকে চলমান রেখেছে। নবান্ন নাটকে মুখ্য চরিত্র আমিনপুরের প্রধান সমাদদার। সরকারকে সে ধান দেবে না বলে নিজের 3 মারায় ধান নষ্ট করে।
শুধু তাই নয়, সে অন্য 5 জনকে দিয়েও দান নষ্ট করিয়েছে। তারই ফলে অন্নভাব ও অনাহার। সেজন্য সে আফসোসও করে। হারুদত্ত জমি কিনতে চায়, কিন্তু কুঞ্জ এসে বাধা দেয়। হারুদত্তের লাঠিয়াল বাহিনী কুঞ্জের মাথায় লাঠি মারে। আঘাতে রক্ত ঝরলে আফসোস করে প্রধান বলে, এ রক্তের আর দাম, এ রক্তের আবার মায়া। সবার মতোই প্রধানও নেমে পড়ে শহরের হৃদয়হীন পথে। ভর্তি হয় ভিক্ষুকের দলে। প্রথম ফটোগ্রাফি তাকে বাড়ির কথা জিজ্ঞেস করলে প্রধান তাকে পাল্টা প্রশ্ন করে, আগে বাড়ি চিনতে পারবেন? শেষে বলে, তা ভালো, কঙ্কালের ছবির কারবার, কঙ্কালের ব্যবসা। শহর বড় নিষ্ঠুর, কারো কথা শুনে না, বড় ব্যস্ত। শহরে এক উৎসবে খাবারের জন্য হাঁক দেয়। খাবারগত অপচয় হচ্ছে, কিন্তু তাকে দুটো ভাত কেউ দেয় না। শেষে সে ধিক্কার জানায়, আর কত চেঁচাবো বাবু, দুটো ভাতের জন্য? তোমরা কি সব বধির হয়ে গেছ? অন্তর কি সব পাষাণ হয়ে গেছে? তোমাদের কি প্রাণ নেই বাবু? অতঃপর তাকে দেখা যায় চিকিৎসা কেন্দ্রে। ডাক্তারকে ব্যথার কথা জানাই। কোথায় ব্যথা তা সঠিক বলতে পারে না। সে তার নিজেকেই বলেছে, ভুলে যাও সব ব্যথার কথা। শহরে ভিক্ষে করে সবাই, ভিক্ষে প্রায়ই মিলে না। পুরো পরিবার হয়তো একবার খায়, কোনোদিন অনাহার। শহরের ফুটপাতে কুকুর মরে পড়ে থাকে দিনকে দিন। হাজার হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত। দুর্ভিক্ষের পীড়নে রোগগ্রস্ত লোকেরা সরাসরি চিকিৎসা কেন্দ্রে যায়। মহামারী ও মন্বন্তরের লোক সংখ্যা বেড়েই চলেছে, অথচ সরকারি চিকিৎসা কেন্দ্রে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনাহার ও রোগভোগে মানুষের মৃত্যু বেড়েই চলেছে। ডাক্তার, নার্স, কম্পাউন্ডার, জমাদার যেমন আছে তেমনই রয়েছে। ঘর ভর্তি মানুষ এবং চিকিৎসাধীন শয্যাশায়ী রোগীরা। তাদের আর্তকণ্ঠ চিকিৎসা এবং যন্ত্রণার ঘুমহানি চিকিৎসা কেন্দ্রটিতে ভরিয়ে রেখেছে। তার মধ্যেই ডাক্তার একের পর এক রোগী দেখে চলছেন। নার্স উঠে উঠে রোগীদের সেবা দিচ্ছেন। জমাদার রোগীদের খবরদারি করছেন। জ্বর ছাড়ছে না বলে রোগী বারবার ডাক্তারের কাছে একটুখানি ভালো ওষুধ দাবি করছে। ভালো ওষুধের জন্য ডাক্তারের হাত পা ধরছে। ডাক্তার নিরুপায়। বিভিন্ন ধরনের ওষুধের জন্য উপর মহলের চিঠি লিখে হয়রান। কোনো ওষুধ নেই, এমনকি চিঠিরও জবাব নেই। ডাক্তার ভালো করে দেখাশোনা করছে। 2 ঘন্টার বদলে না হয় 10 ঘন্টা পরিশ্রম করতে পারে, কিন্তু রোগ সারানোর মূল, অর্থাৎ রোগ সারানোর যে ওষুধ লাগবে সেটি যদি না থাকে, তাহলে ডাক্তারের বা কী করার আছে? রোগীদের বাঁচাবার জন্য ডাক্তার দ্রুত ছুটে যায়, কিন্তু ইঞ্জেকশন নেই, গ্লুকোজ নেই, কিছুই নেই। ফলে ডাক্তার নিরুপায়। ডাক্তার নার্সের চোখের সামনে ছটফট করতে করতে রোগীরা মারা যায়। ডাক্তারদের চেষ্টা ও সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। নবান্ন নাটকে এমন কষ্টকর বা ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অবশেষে দুর্ভিক্ষ শেষ হলে সবাই গ্রামে ফেরে। গ্রামে নবান্ন চলছে। প্রধান বলে, ভালো ভালো, নবান্ন ভালো, সুদিন এসেছে, দুঃখের দিন কেটে গেছে, আর আসবে না। শহর থেকে ফিরে এসে আমিনপুর গ্রামবাসী ঘরবাড়ি সেরে বসবাস শুরু করেছে। ফসলও করেছে। তারা শেষ পর্যন্ত গ্রামে একত্রিত হয়ে ফসল কাটা, ঝাড়া, তোলা এবং সেই ফসল তোলার পর রক্ষা করা, এসব সমস্যা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে। ধান পেকে ঝরে পড়েছে, ধানের অপমৃত্যু হয়েছে। এটা থেকে রক্ষার উপায় নিয়ে শেষ পর্যন্ত আমিনপুর গ্রামের সব চাষিরা ঐক্যবদ্ধ হয়ে দয়ালের নিকট গাথায় কাজ করার বিষয়টি পরামর্শ মেনে নেয়। জমিতে গাথায় খাটার মাধ্যমে
কোনো দান নষ্ট হবে না। শেষ পর্যন্ত নবান্ন উৎসবে মেতে ওঠে। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করলাম। এই আলোচনার ভিত্তিতে আজকে আমরা যা জানলাম তা হচ্ছে, প্রথমে নবান্ন নাটকের প্রেক্ষাপট শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারলাম। তারপর হচ্ছে এই নাটকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম। যেমন প্রশ্নগুলোর মধ্যে আমাদের সমাধান হয়েছে নবান্ন নাটকের চিকিৎসা কেন্দ্রের যে অবস্থা সেটি নবান্ন নাটকে 1350 সালের যে মহা দুর্ভিক্ষের চিত্র সেটি স্পষ্ট হয়েছে, এবং আমিনপুর গ্রামে যে চাষিরা ঐক্যবদ্ধ হয়েছে সেটি আমরা জানলাম, এবং আমিনপুর গ্রামের যে চাষিরা ঐক্যবদ্ধ হয়েছে তা কেন হয়েছে তাও আমরা বুঝতে পারলাম। এবং এই নাটকের যে প্রধান চরিত্র রয়েছে, প্রধান সমাদরের চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং এই নাটকের কুঞ্জ সম্পর্কেও জানতে পারলাম। এই নাটকের প্রধান চরিত্র, প্রধান সমাদদার সম্পর্কে যদি বলতে চাই তাহলে দেখা যায় যে নবান্ন নাটকে ড্রয়িং ও সাফারিং প্রদানেরই বেশি। নাটকে শারীরিক ও মানসিক আঘাত প্রদানেরই উপর বেশি গিয়েছে। নাটক শুরুর আগেই সে যন্ত্রণা দগ্ধ। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রধান সমাদরেই এই নাটকের ড্রয়িং ও সাফারিং এর জায়গায় প্রধান। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি নাটক নিয়ে সম্পূর্ণভাবে A to Z আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।